বিয়ের পর প্রথমবার শ্বশুরবাড়িতে এসেই আমার কেন যেন মনে হলো কিছু একটা ঠিক নেই। আমার শ্বশুর শাশুড়ি অসাধারণ, ননদও ভীষণ ভালো, কিন্তু আমার জামাই কেমন যেন, সেই কেমন একটা যে কি, কেন তাকে নিয়ে এই খুঁতখুঁতটা হচ্ছে, আমি কিছু বুঝতে পারলাম না। এটা কিন্তু আমার জামাইয়ের দ্বিতীয় বিয়ে। তার আগে একবার বিয়ে হয়েছিল, তার আগে স্ত্রী মারা গিয়েছিলেন বিয়ের 1 বছরের মাথায়। হার্ট অ্যাটাক হয়েছিল, সবাই খুব আফসোস করছিল মেয়েটার জন্য। এত কম বয়সী একটা মেয়ে কিভাবে হার্ট অ্যাটাকে মারা গেল। এখনকার রোগবালাইয়ের অবশ্য কোনো নিয়ম নীতি নেই, যে কোনো বয়সে যে কারোর যে কোনো রোগবালাই হতে পারে। আমার এক বন্ধুর ফুফাতো ভাই সেদিন স্ট্রোক করে মারা গেছে, তার বয়স হয়েছিল মাত্র 15। আগে আমরা জানতাম স্ট্রোক করে বয়স মানুষেরা মরে, যারা অসুস্থ হয়ে বিছানা থেকে উঠতে পারে না তারাই শোনা যায় একসময় স্ট্রোক করেন। আর এখন স্ট্রোক বয়সও দেখে আসে না, মৃত্যু ভীষণ সস্তা হয়ে গেছে। বিয়ের রাতেই আমার জামাই একটা কথা বললেন, কখনো তার আগের বিয়ে নিয়ে যেন কিছু জিজ্ঞেস না করি। আমি তা মেনে নিলাম, তবে তার চোখে এমন কিছু দেখেছিলাম যাতে আমার মনটা ভেঙে গিয়েছিল। অথচ এভাবে মন ভাঙার তো কথা ছিল না আমার, সব কিছু জেনেই তো বিয়ে করেছিলাম আমি। তার যে আগে একবার বিয়ে হয়েছিল, আগে একটি বউ ছিল, এসব বিষয় তো জানতাম। তবু এত কষ্ট লাগলো কেন আমার, বুঝলাম না। তার চোখে তার পুরনো স্ত্রীর জন্য একটা কষ্ট আর ভালোবাসা দেখলাম। আমি বুঝলাম তার ভালোবাসা তার পুরনো বউয়ের সাথে ভাগাভাগি আমাকে করে নিতে হবে। এই জিনিসটাই হয়তো আমি মানতে পারছিলাম না। আমার শাশুড়ি ভীষণ চমৎকার এক মানুষ, আমাকে প্রথম দিনেই বলে দিলেন, দেখো, ঘরের বউ কখনো মেয়ের মতন হয় না, পরের মেয়েকে কিছুতেই নিজের মেয়েকে বানানো যায় না। সবাই এটা মানে, কিন্তু আমি মানি না। আমার কথা, যে আমার ছেলের বউ, সে আমার নিজের মেয়ের মতো, সে নিজের পরিবার ছেড়ে আমার কাছে এসছে, আমরাই এখন তার পরিবার, এটা তার নিজের পরিবার। আমার মেয়েকে আমি যেমন ভালোবাসি, যেভাবে আদর করি, আমার বউকেও তেমন করেই করব। তাকে কোনোভাবেই নিজের মেয়ের চেয়ে ছোট করে দেখব না। আমার চোখে পানি চলে এলো, কোনো রকম কান্না মুছে বললাম, মা, আমাকে দোয়া করবেন, আমি যেন ঠিক আপনাদের পরিবারের একজন হতে পারি। শাশুড়ি মা আস্তে করে আমার মাথায় হাত বুলিয়ে দিলেন। এভাবে কেউ হাত বোলায় না অনেকদিন, মা বেঁচে থাকলে বুলিয়ে দিতেন। মা আমাকে ছেড়ে চলে গেছেন আজ 13 বছর হলো। অনেকদিন পর মায়ের হাতে স্পর্শ পেলাম। সব মায়েদের পরশ হয়তো একই রকম। মা আমার চোখে হয়তো কিছু দেখতে পেয়েছিলেন, আস্তে আস্তে বললেন, ছেলেদের ভালোবাসা আদায় করে নিতে হয়, একটু মনোযোগ দেবে, একটু কেয়ার করবে, দেখবে তোমাকে ছাড়া আর কিছুই বুঝবে না। ওর অতীত নিয়ে কষ্ট পেও না, ওটা বেশি দিন মনে থাকবে না ওর। মায়ের কথা শুনে কি ভীষণ ভালো যে লাগলো আমি বোঝাতে পারবো না। রাতে পাওয়া কষ্টটা এক নিমেষে চলে গেল কোথায়। আমার ননদটা হয়ে গেল একদম আমার ছোট বোনের মতন। দুপুরবেলা এসে বলল, ভাবি, আচার খাবা? বললাম হ্যাঁ। আসো চুপি চুপি, কাউকে বলবা না। আমরা দুজন ছাদে গেলাম। আমাদের বাড়ির ছাদ আর পাশের বাড়ির ছাদ লাগোয়া, ওই ছাদে কে যেন আচার রোদে দিয়েছে। পুষ্প মানে আমার ননদ বলল, তুমি জাস্ট পাহারা দাও, কেউ আসছে কিনা দেখার জন্য, আমি পাশের ছাদে যাচ্ছি। আমি কিছু বলার আগেই ও লাফ দিয়ে পাশের ছাদে চলে গেল। একটা বয়াম থেকে 2 মুঠো জলপাইয়ের আচার নিয়ে এই ছাদে ফিরে এসে বলল, নিচে তলার পিচ্চি শুভ্রাটা আজকে অনেক বকা খাবে আচার খাওয়ার জন্য, তুমি কিন্তু মুখ খুলবা না একদম, পরে ওকে একটা চকলেট দিয়ে খুশি করে দেব। আচারটা বেশ মজার। খেতে খেতে পুষ্পকে বললাম। পুষ্প হেসে বলল, আরে, একটা অসাধারণ জিনিস আছে, তুমি এখনো খাওনি। কি জিনিস? মায়ের নিম পাতার শরবত। কি, নিম পাতার শরবত হয়? হ্যাঁ হয়, মা অসাধারণ নিম পাতার শরবত বানায়। প্রথম চুমুক দিয়ে দেখবা একটু তিতা লাগবা, কিন্তু এরপর যত ঢোক খাবা দেখবে অন্যরকম লাগছে টেস্ট। একসময় মনে হবে বুক পেট সব ঠান্ডা হয়ে গেছে, একদম হিম শীতল। ঠিক আছে, খাওয়া লাগবে একদিন। এই যে পরিবারের এত আদর যত্ন, এর বেশি কিছু আমি চাইনি। আর একটু চেয়েছিলাম স্বামীর মনোযোগ আর ভালোবাসা। মায়ের কথা মতো ওর দিকে মনোযোগ দিলাম, ভীষণভাবে খেয়াল রাখতে লাগলাম। কাজ হচ্ছিল না, ও কখনো আমাকে সেভাবে স্পর্শও করেনি। শুধু অফিস থেকে ফিরে কেমন আছো বলেই নিজের কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়তো। একদিন একটু অন্যরকম হলো,
অফিস থেকে ফেরার পর মায়ের হাতে কিছু একটা দিয়ে চুপি চুপি কি যেন বলল। মা আমাকে ডেকে বললেন, তপু একটা শাড়ি এনেছে তোমার জন্য, তোমাকে দিতে লজ্জা পাচ্ছিল তাই আমার হাতে দিয়েছে। আমার যে কি ভীষণ ভালো লাগলো, মায়ের সামনেই কেঁদে ফেললাম। রাতের শাড়িটা পরে গেলাম ওর সামনে। ও সেদিন প্রথমবার আমাকে গভীরভাবে দেখলো। আমার ভীষণ লজ্জা লাগছিল, লজ্জায় যেন গলে গলে পড়ে যাচ্ছিলাম আমি। আমার জামাইকে নিয়ে মনে যে খুঁতখুঁত চলছিল এতদিন, সেটা তখনই চলে গিয়েছিল, আর আসেনি। আমার স্বামী ভীষণভাবে আমার প্রেমে পড়ে গেলেন। আমি যেমন সংসার চাচ্ছিলাম, ঠিক তেমনই একটা সংসার পেয়ে গেলাম। আমি মন দিয়ে সংসার করি, সবার আত্মযত্ন পাই। দিন শেষে বর বাড়ি আসে। একদিন সকালবেলা ছাদের ওপর স্টোর রুমে কিছু নষ্ট জিনিসপাতি রাখতে গিয়ে একটা জিনিস পেলাম, একটা ডায়েরি। অনেকগুলো মালামালের নিচে চাপা পড়েছিল, এতদিন তাই কারোর চোখে পড়েনি। ডায়েরিটা নিলাম। ভিতরের পৃষ্ঠায় সালমা নাম লেখা। নামটা আমি চিনি, আমার বরের আগের স্ত্রীর নাম। অন্য কারোর ব্যক্তিগত ডায়েরি পড়া কি উচিত? হয়তো উচিত নয়, কিন্তু আমার কেন যেন খুব কৌতূহল হচ্ছিল। এমন একটা ডায়েরি এখানে পড়ে থাকবে কেন? কি মনে করে ডায়েরিটা নিয়ে এলাম। একটু পড়েই দেখি না কি লেখা আছে জানার জন্য। দুপুরের খাবারের পর সবাই যখন নিজ নিজ রুমে গিয়ে বিশ্রাম নিচ্ছেন, তখন আমি ডায়েরিটা পড়া শুরু করলাম। গোটা গোটা পরিষ্কার হাতের লেখা, পড়তে খুব ভালো লাগছে আমার। লেখা ছিল, শ্বশুর বাড়িতে পা দিয়েই বুঝলাম কিছু একটা ঠিক নেই। আমার শ্বশুর শাশুড়ি খুব ভালো মনের মানুষ, আমার ননদও খুব ভালো, কিন্তু আমার জামাইটা যেন কেমন। কেন যে ওকে দেখে এমন মনে হলো বুঝতে পারছিলাম না। বাসর ঘরে ঢোকার পর আমার বর আমাকে বলল, তোমাকে আমি ভালোবাসতে পারবো না, আমার ভালোবাসা আর একজনের জন্য। আমার মনটা ভেঙে গেল। জানলাম ওর অফিসের কলিগের সাথেই ওর রিলেশনশিপ অনেক দিন ধরে। অফিস কলিগ আবার বিবাহিত। এত সব কিছুর মধ্যেও কেন ও বিয়ে করলো আমাকে, আমার জীবনটা নষ্ট করার জন্য? এত কিছুর মধ্যেও আমার শাশুড়ি মা আমাকে অভয় দিলেন। তিনি নার্স ছিলেন এক সময়, রোগীদের কিভাবে সান্ত্বনা দিতে হয় তিনি জানেন। আমার ভালো লাগলো। শাশুড়ি মার কথা শুনে সাহস পেলাম। ঠিক করলাম, হারবো না। আমাকে আমার স্বামীর ভালোবাসা আদায় করে নিতে হবে, যে কোনোভাবেই হোক আদায় করে নিতেই হবে। তপু বাসায় ফিরল 9:30টার পর, প্রতিদিন যেমন ফেরে। খাওয়া দাওয়ার পর আমরা আমাদের রুমে গেলাম। তপু দরজা লাগিয়ে দিল। বিছানায় এসে বসলো সে, আমাকে কাছে টানলো প্রতিদিন যেমন টানে। আমি বললাম, একটা কথা জিজ্ঞেস করি? তপু একটু চমকালো। প্রতিদিন এই সময়টাই আমি লজ্জায় মুখ লুকিয়ে রাখি, আজ তাই প্রশ্ন শুনে একটু অবাকই হলো। তপু বলল, কি কথা? তোমার অফিস ছুটি হয় কটায়? কটায় আবার? 7টায়। আমি মাথা নিচু করে বললাম, তোমার অফিস 5টায় ছুটি হয়। 5টার 1 মিনিট পরও তুমি অফিসে থাকো না, তাহলে এই 5টা থেকে 7টা পর্যন্ত তুমি কোথায় থাকো, কার সাথে থাকো? তপু উঠে দাঁড়িয়ে বলল, কে বলল অফিস 5টায় ছুটি হয়? কে বলেছে তোমাকে এসব কথা? আমি মাথা নিচু রেখেই বললাম, তোমার অফিসে ফোন করেছিলাম, তারাই বলেছে। তপু রেগে লাল হয়ে গেল, চিৎকার করে বলতে লাগলো, তুমি কি আমাকে সন্দেহ করো? তোমাকে যে এত ভালোবাসি, তাও কি করে সন্দেহ করো আমাকে? এত ভালোবাসার পরও একটু বিশ্বাস এলো না আমার জন্য? তুমি আমার প্রশ্নের উত্তর দিলে না। দেওয়ার কিছু নেই। বাড়ির বাইরে আমি কি করি, কই থাকি, তোমার কনসার্নের ব্যাপার না। তোমাকে ঠিক মতন ভালোবাসতে পারছি কিনা এটাই শুধু দেখো। আমার তো মনে হয় আমি খুব ভালো মতোই ভালোবাসতে পারি। তপু জোর করেই আমাকে টেনে নিল। আমি বাধা দিতে পারলাম না। সকালে উঠে রান্নাঘরে গেলাম। মা রান্না করছিলেন। আমি জিজ্ঞেস করলাম, মা, আপনার আগের বৌমা কিভাবে মারা গিয়েছিলেন? মা প্রচণ্ড অবাক হয়ে আমার দিকে তাকিয়ে বলল, এমন প্রশ্ন করছো কেন মা? এমনি মা, জিজ্ঞেস করলাম। মা বললেন, আমরা তো জানি হার্ট অ্যাটাক। বুক চেপে ধরে শুয়ে পড়েছিল। আমি পুরোটা সময়ই ওর পাশে ছিলাম। কি যে খারাপ লাগছিল ওকে দেখে, বোঝাতেই পারবো না। বলেই তিনি হঠাৎ করে থেমে চট করে আমার দিকে তাকালেন। আমার থুতনিতে হাত রেখে বললেন, তোমাকেও কিন্তু আমি কম ভালোবাসি না মা, তোমাকেও আমি অনেক ভালোবাসি। আমি জানি মা, আপনি আমাকে ভালোবাসেন, আপনি সবাইকেই ভালোবাসেন। তপুর প্রথম স্ত্রী মানে সালমা মারা যাওয়ার সময় তার হাত ধরে পুরোটা সময় আপনি তার পাশে ছিলেন। আমি শুনেছি এটা অনেকের কাছে। কিন্তু মা, আপনাকে নিয়ে তো আমার কোনো অভিযোগ নেই। অভিযোগ আপনার ছেলেকে নিয়ে।
এত ভালো মায়ের ছেলে এমন কেন হলো? বিকেলে আমি আবার সালমার আপার ডায়েরিটা নিয়ে বসি, পড়তে থাকি ডায়েরির বাকি অংশটা। যে রাতে তপু আমায় খুব করে ভালোবাসলো, সে রাত থেকে আমি ভেবেছিলাম সব ঠিক হয়ে যাবে, তপু ফিরে আসবে আমার দিকে। কিন্তু না, তেমন কিছুই হলো না। তপু ঠিকই তার সেই কলিগের দিকেই যেতে লাগলো, আবার আমার সাথেও সম্পর্ক রাখতে লাগলো। আমি প্রতিবাদ করলাম, লাভ হলো না। আমার যাওয়ার কোনো জায়গা নেই। আমি এখন কি করব? তপুর এই নষ্টামি সহ্য করতে হবে আমাকে সব সময়। ইদানিং আমার খুব ভয় লাগে। তপু আমাকে মেরে ফেলার হুমকি দেয়, বলে কোনো এক রাতে যখন পরিবারের সবাই ঘুমিয়ে যাবে, আমিও ঘুমিয়ে যাব, তখন সে নিঃশব্দে আমায় মেরে ফেলবে। আমার এখন ভয় লাগে ঘুমাতে। আমি ঘুমাতে পারি না। আমাকে এখান থেকে চলে যেতে হবে। দূর সম্পর্কের এক খালা থাকে, তার সাথে কথা হয়েছে, তিনি চলে আসতে বলেছেন আমাকে। আমি চলে যাব সেখানে খুব দ্রুত। আর এই বাড়িতে থাকার ইচ্ছে নেই আমার। ডায়েরির পাতায় আর কিছু লেখা নেই, শূন্য। তবু সেদিন একটু আগে আগেই বাসায় ফিরল। আমার শ্বশুর শাশুড়ি এবং ননদ কেউই বাসায় নেই, এক বিয়ের অনুষ্ঠানে গেছেন। আমি তখন বাসায় একা। তপু হাত মুখ ধুয়ে ঘরে এসে বসেছে। আমি ওর জন্য নাস্তা বানিয়ে এনেছি, পেঁয়াজু, বেগুনি আর মুড়ি। পেঁয়াজু আর বেগুনি থেকে গরম ধোঁয়া উঠছে। তপু গরম জিনিস খেতে পারে না, ফ্যান চালিয়ে অপেক্ষা করছে খাবার ঠান্ডা হওয়ার। আমি বললাম, তপু একটা কথা জিজ্ঞেস করব? প্রতিদিন কোথায় 2 ঘন্টা থাকি, ওই কথাই তো? না। তবে? সালমা আপুকে তুমি কিভাবে মারলে? অপু ভীষণ চমকে আমার দিকে তাকালো, তোতলাতে তোতলাতে বলল, আমি ওকে মেরেছি। তো তোমাকে কে বলেছে? উনি নিজেই বলেছেন। আমি ওনার ডায়েরিতে পেয়েছি। তিনি বলেছেন তুমি সব সময় ওকে খুন করার হুমকি দিতে। সালমা একটা পাগল ছিল, উল্টো পাল্টা কথা ভাবতো। কই, কি লিখেছে দেখি তো? দেখানো যাবে না, ডায়েরিটা আমি সরিয়ে ফেলেছি। তপু ভীষণ শীতল কণ্ঠে বলল, ফাজলামি ভালো লাগছে না, বলো তো কোথায় ডায়েরিটা? কই সরিয়েছো তুমি? বললাম তো বলা যাবে না। সত্যি করে বলো, নইলে কিন্তু খুব খারাপ হবে। বললাম তো দেখানো যাবে না। তপু উঠল, ওর চোখ লাল, আমার দিকে এগোতে লাগলো। আমি দরজায় যত পিছোচ্ছি, অপু ঠান্ডা কণ্ঠে বলতে লাগলো, কি জানতে চাস? ওকে কিভাবে মেরেছি, তাই না? তাহলে শোন। ও তোর মতনই উল্টো পাল্টা প্রশ্ন করত, মানা করার পরও করত। একদিন মাত্রা ছাড়িয়ে গেল। তখন আজকে দিনে তোর দিকে যেভাবে আগাচ্ছি, সেইভাবেই এগিয়ে গেছিলাম ওর দিকে। ওর গলা টিপে ধরতে যাচ্ছিলাম, তার আগেই বুক চেপে ধরে বসে পড়ে ও। হাসপাতালে নিতে নিতেই স্পট ডেথ। আমি চোখে পানি নিয়ে বললাম, একজনের সাথে যখন আপনার সম্পর্ক আছেই, তাহলে বিয়ে করেছিলেন কেন আমাদের? তপু ঠোঁট চেটে বলল, টেস্ট চেঞ্জ করার জন্য। আমি ঘরের কোণে পৌঁছে গেছি। তপু আমার গলা টিপে ধরেছে, হিসিস করে বলতে লাগলো, ও তো ভয়ে হার্ট অ্যাটাক করে মরে গেছে, তুই তো ওভাবে মরবি না, তোকে গলা টিপেই মারতে হবে। তুই মরে গেলেও সমস্যা নেই, কেউ তোর ব্যাপারে খোঁজও নিতে আসবে না। বউ সুইসাইড করেছে বলে চালিয়ে দেওয়া যাবে। বাবা মা মরা মেয়েকে বিয়ে করার এই সুবিধা। আমার গলায় তপুর হাতের জোর বাজছে। আমি ওর হাত ছাড়ানোর চেষ্টা করছি, পারছি না। সারাশির মতন হাত দুখানা চেপে বসে আছে আমার গলায়। আমার চোখে পানি চলে এসছে। পৃথিবীটা অন্ধকার হয়ে যাচ্ছে। আমি হয়তো আর বেশিক্ষণ বাঁচবো না এই পৃথিবীতে। তখনই কারোর গলার চিৎকার শুনতে পেলাম। সাঁড়াশির মতন হাতখানা ছেড়ে দিল আমার গলা। আমি যেন আবারও প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারলাম। অনেক দিন পর বিকেলে ডায়েরিটা পড়ার পর আমার বান্ধবী সায়লাকে ফোন করেছিলাম। সায়লা এবার এসআই পদে জয়েন করেছে। বিকেলে 2 বান্ধবী প্ল্যান করে ফেলেছিলাম কি করতে হবে। ওর কথা মতো মোবাইলে সায়লাকে কলে রেখেই ঘরে ঢুকেছিলাম আমি। তপু কি কি কথা বলেছে ফোনে রেকর্ড হয়ে আছে সব। সায়লা বাড়ির বাইরেই দাঁড়িয়েছিল। আমি মেন দরজা খুলে রেখে দিয়েছিলাম। যখনই তপু আমার গলা টিপে ধরে, তখনই সায়লা ঢুকে পড়ে ঘরে। ওর চিৎকার শুনেই তপু আমার গলা ছেড়ে দেয়। তপুকে পুলিশ কাস্টাডিতে নেওয়া হয়েছে। আমার শ্বশুর শাশুড়ি বাসায় চলে এসেছেন ততক্ষণে। দুজনেই খুব অবাক হলেন আমার কথা শুনে। আমার শাশুড়ি কান্না করা শুরু করে দিলেন। বারবার বলতে লাগলেন, আমার ছেলেটা এমন করবে ভাবতেও পারিনি কখনো। শায়লা তখনও আমাদের বাসায়। আমার শ্বশুর শায়লার সাথে কথা বলতে লাগলেন, কোনোভাবে ছেলেকে রক্ষা করা যায় কিনা সেই ব্যাপারে। শায়লা বেশ কঠোর, কোনোভাবেই তপুকে ছাড় দেওয়া যাবে না। আমার শাশুড়ি অবশ্য ছেলের ব্যাপারে কিছু বলছেন না। তিনি বেশ লজ্জিত ছেলেকে নিয়ে চুপচাপ উঠে গিয়ে নিম পাতার শরবত বানিয়ে আনলেন।
এই একটা জিনিস বানালেই তিনি যেন পৃথিবীর সব দুঃখ কষ্ট ভুলে থাকতে পারেন। শায়লা খেলো নিম পাতার শরবত। বারবার বলতে লাগলো, এমন অসাধারণ জিনিস আমি আর আগে খাইনি আন্টি, আর একদিন এসে আপনার বাসায় খেয়ে যাব। শায়লাকে এগিয়ে দিতে গেলাম আমি। শায়লা বলল, এখন কি করবি, এখানেই থাকবি? আমি বললাম, জানি না, বাবার বাসারও তো চাচারা দখল করে ফেলেছেন, আমার যাওয়ার কোনো জায়গা নেই। শ্বশুরবাড়ির লোকজন থাকতে দিলে থাকবো, না হলে অন্য কোথাও যেতে হবে। কখনো এমন সিচুয়েশনে পড়লে আমাকে জানাস। শায়লা কেমন যেন চিন্তিত। ওকে জিজ্ঞেস করলাম, কি হয়েছে? একটা জিনিস মিলছে না। তুই বলেছিলি তোর জামাইয়ের আগের বউ কম বয়সী ছিলেন, তাই না? হ্যাঁ। কম বয়সী একটা মেয়ে ভয়ে হার্ট অ্যাটাক করে মারা গেল, এটা মানা যায়? যাবে না কেন, হয়তো হার্টে কোনো সমস্যা ছিল। হতে পারে। তাও তাও কি? কেমন যেন খটকা লাগে। আচ্ছা, তোর শাশুড়ি তো নার্স ছিলেন, তাই না? হ্যাঁ। কেন? কয়েকদিন আগে হিতার প্রেস্টি নামে পেনসিলভেনিয়ার এক নার্সকে গ্রেপ্তার করা হয়। উনি নাকি হাই ডোজের ইনসুলিন দিয়ে রোগীদের মেরে ফেলতেন। তখন আমার ওসি আমাকে একটা গল্প শোনায়। 20 বছর আগে এক ক্লিনিকে নাকি একরকম রোগী মারা গিয়েছিল, সব হার্ট অ্যাটাকে। সব রোগীদের একজন নার্সই হ্যান্ডেল করতেন। পরে কর্তৃপক্ষের সন্দেহ হলে ওই নার্স চাকরি ছেড়ে চলে যান। ব্যাপারটা পুলিশের নজরে আসলেও কেউ অভিযোগ না করায় ব্যাপারটা বেশি দূর এগোয়নি। ওই নার্স নাকি তার কলিগদের বলতেন, মরতে থাকা রোগীদের চোখ দেখতে তার খুব ভালো লাগে। আমার ওসিকে ওই নার্সের নাম জিজ্ঞেস করিনি, এবার করে জানবো। ধুর, আমার শাশুড়ি এমন না। জানি তোর শাশুড়ি খুব ভালো, অসাধারণ নিমের শরবত বানিয়ে খাইছেন আজকে, কিন্তু একটু বেশিই তিতা। মুখটা এখনো তিতা তিতা হয়ে আছে। ঘরে ঢুকে দেখলাম পুষ্প কাঁদছে। আমারও খারাপ লাগলো। হাজার হোক ভাই তো, সেই ভাইকে ধরিয়ে দিয়েছি আমি। পুষ্প কি আর আমাকে ভালোবাসবে আগের মতন? পুষ্প আমার দিকে তাকিয়ে কাঁদতে কাঁদতে বলল, ভাবি, তোমরা সব ভুল ধারণা করছো। ভাইয়া কিছুতেই সালমা ভাবিকে মারতে পারে না। পুষ্প, আমাদের কিছু করার নেই। তোমার ভাই নিজেই স্বীকার করেছে। নিজে স্বীকার করুক আর যাই করুক, ভাইয়া এমন না। আর ভাইয়া গলা টিপে ধরতে যাওয়ার পরই যে ভাবি হার্ট অ্যাটাক করে মরে পড়ে যান, এমন না। ভাবি অনেকক্ষণ জীবিত ছিলেন। কি বলো তুমি এটা? হ্যাঁ ভাবি, সালমা ভাবি এই বিছানাতেই বসেছিল, আম্মুর বানানো নীলপাতার শরবত খেলো। এর কিছুক্ষণ পর হঠাৎ বুক চেপে ধরে চিৎকার করতে লাগলো। তারপরই মা ভাবিকে নিয়ে হসপিটালে দৌড়ালেন। পুরোটা সময় মা ভাবির পাশেই ছিলেন, ভাবির চোখের দিকে তাকিয়েছিলেন। আমার কেমন যেন লাগলো কথাটা। জিজ্ঞেস করলাম, পুষ্প, মা কি দিয়ে নিমপাতার শরবত বানান? পুষ্প অবাক হয়ে আমার দিকে তাকিয়ে বলল, কি দিয়ে আবার বানাবে? নিম পাতা বেটে দেন, সাথে কিছু মশলাপাতি যোগ করেন। আমাকে কখনো দেখাননি, তবে একটা জিনিস আমি দেখেছি। কি দেখেছো? এখন বলতে ইচ্ছে করছে না। প্লিজ বলো পুষ্প। মায়ের আলমারিতে এখনো কিছু একটা বাঁটা আছে, সেই বাঁটায় কিছু ওষুধ রাখা, আর মাঝে মাঝে নিম পাতার শরবতে ওই ওষুধ বেটে দেন। সবাইকে যদিও দেন না, মনে হয় শরবতের টেস্ট বাড়ে ওই ওষুধে। আমার বুক ধুকপুক করছে। জিজ্ঞেস করলাম, তোমার আম্মু কি সালমা আপাকেও ওই ওষুধ দিয়েছিলেন? খেয়াল নেই ভাবি, তবে সেই চিৎকার চেঁচামেচির মধ্যে তবে একবার মনে হয়েছিল আম্মুর আলমারি লাগানোর শব্দ পেয়েছিলাম। আমার বুকের ভিতর হিম হয়ে গেল। মায়ের আলমারি লাগানোর শব্দ আমিও পেয়েছি একটু আগে, শায়লাকে শরবত দেওয়ার সময়। আমি শায়লাকে ফোন করি, ফোন বাজে, কেউ ধরে না। ভয়ে আমার ঘাম ছুটে যায়। শায়লা কখনোই এমন করে না, যতই ব্যস্ত হোক শায়লা ফোন ধরে, অন্তত জানায় যে সে ব্যস্ত। আজ কি হলো? কেন ফোন ধরছে না ও? আমি ছুটে মায়ের রুমে যাই। মা নিম পাতার শরবত তৈরিতে ব্যস্ত। 3 গ্লাস নিম পাতার শরবত, আমার, পুষ্পর আর আমার শ্বশুরের জন্য। পিছনে আলমারি খোলা। মা আমার দিকে তাকান। তার চোখের দৃষ্টি কেমন আনমনা, কিন্তু ভয়ঙ্কর। এই দৃষ্টি আমি আগেও দেখেছি। আমার মনে পড়ছে এখন, আমার বিয়ের দিন এই দৃষ্টি দেখেই আমি ভয় পেয়েছিলাম। ভেবেছিলাম সব কিছু ঠিক নেই এই বাড়ির। আমার স্বামীর জন্য না, ভয় পেয়েছিলাম আমার শাশুড়ির এই দৃষ্টিকে। তখন বুঝতে পারিনি আমার শাশুড়ি এখন আমার দিকে তাকিয়ে। শরবত গুলতে গুলতে তিনি আমার দিকে তাকিয়ে আছেন। তার চোখের দৃষ্টি তীক্ষ্ণ, ভয়ঙ্কর। সেই দৃষ্টিতে যেন লেখা, মরতে থাকা মানুষের চোখ দেখতে আমার ভীষণ ভালো লাগে। প্রিয় দর্শক,
এই গল্পটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই একটি কমেন্ট করবেন। আর যদি গল্পটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং এই ধরনের ভিন্ন স্বাদের গল্প শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন।